2024 আন্দোলনের পর সারা বাংলাদেশে যে ধরনের রাজনীতি চলতেছে ঠিক তেমনই রাজনীতি ময়মনসিংহে চলতেছে। ময়মনসিংহের বিএনপি যারা আছে তারা নির্বাচন চাচ্ছে, আর বৈষম্য বিরুদ্ধে যে একটা নাগরিক কমিটি করছে তারা সংস্কার চাইতেছে। আওয়ামী লীগ আবার ময়মনসিংহ যারা নেতৃত্বে ছিল তারা ময়মনসিংহে আসার চেষ্টা করতেছে। এই অবস্থায় একটা হযবরল অবস্থায় আছে। ভবিষ্যতে কোনটা হবে না হবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তবে আমার যে অ্যাজাম্পশন, যদি ডক্টর ইউনূস কোনো কারণে ফেল করে তাহলে রাষ্ট্রে গৃহযুদ্ধ হইতে পারে। রাষ্ট্র ব্যর্থ হয়ে গেলে জাতিসংঘের অধীনে চলে যেতে পারে। আফ্রিকার যেমন 15টি দেশ যেমন জাতিসংঘের অধীনে চলে গেছে, ঠিক বাংলাদেশও সেভাবে চলে যেতে পারে, এমন আমি বুঝতে পারতেছি। অতএব ভবিষ্যৎ অনিশ্চিত, কী হবে না হবে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো। আবার ইসলামিক দলগুলোর পাশাপাশি ছাত্রদের সংগঠন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সংস্কার ও নির্বাচন দুটোই চাচ্ছেন এবং তারা সেজন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আরও কিছুটা সময় দিতে চাচ্ছেন। যদিও ডিসেম্বরের পর এক মুহূর্ত সময় দিতে রাজি নন বিএনপি। এইরকম একটি পরিস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ের মানুষেরা কি ভাবছেন সেটাই আমাদের আজকের প্রতিবেদন। বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে আমরা একটি নতুন স্বপ্নের দিকে তাকায় আছি। স্বপ্নের দিকে তাকায় থাকার মাঝখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিরাজমান রাজনীতি তাহলে কোথায় আছে। ওই সারা দেশে একই অবস্থা, কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের জায়গাগুলোতে দলীয় পূর্বের প্রভাব মুক্ত এখনও হয়নি, এবং কোনো ক্ষেত্রে আমাদের এই মব জাস্টিসের নানান রকম ব্যাপারগুলিও কিন্তু চোখে পড়ে, যে কারণে কে কোন উদ্দেশ্য নিয়ে কখন কী রূপে প্রশাসনের কাছে যায় এবং তারা বিষয়কে উপস্থাপন করে, তখন সেই সব বিষয়ের যথার্থ সমাধান কিন্তু হয় না। কারণ অনেক কিছুই কিন্তু প্রশাসনের উপর নির্ভর করে সমাধানের ব্যাপারগুলো, ল অ্যান্ড অর্ডারের কাছে মানুষ দ্বারস্থ হয়। তখন এই অবস্থায় আমরা যা দেখতে পাচ্ছি, যেমন সম্প্রতি ময়মনসিংহ সাহিত্য সংসদের একটি বিতর্কিত কমিটি হয়েছে, জেলা প্রশাসক অনুমতি দিয়ে দিয়েছেন। তো একজন জেলা প্রশাসক কী করে একটি সাহিত্য সংস্কৃতির কমিটি গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন না করে তিনি একটি কমিটি করে দিয়ে দেন? তো এটিও কিন্তু প্রশ্নবিদ্ধ। এটিও কিন্তু আমাদের রাজনৈতিক অবস্থাটি কেমন তা আমরা সহজে বুঝতে পারি। অর্থাৎ একটি জগা খিচুড়ি অবস্থা, এবং সেখানে রাজনীতির মধ্যেও বিতর্কিত অবস্থা আছে, এবং যে যেভাবে পারছে তার অপসুযোগ সুবিধাগুলো নিয়ে নেবার চেষ্টা করছে। সব মিলিয়ে ময়মনসিংহের অবস্থা আছে মোটামুটি আছে বলতে পারি। এত কিছুর পরেও আমরা মোটামুটি বলছি যে অনেক কিছু আমাদের বেহাত হয়ে যাচ্ছে, যেটা যা হবার না হয়ে যাচ্ছে। এরপরেও আমরা মনে করি যে আমরা এই যে দিব্যি মানুষ বেঁচে আছে, খেয়ে পরে চলছে, এই অর্থে বলছি যে মোটামুটি আছে। আমরা এর থেকে আরও উত্তরণ দরকার, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তরণ দরকার, এবং একই সাথে প্রশাসনের দায়িত্বশীলতা, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা আরও বেশি দরকার, তৎপরতা বাড়ানো দরকার এসব ক্ষেত্রে। এরকম জটিল ছিল না। এখন তো সত্যতা বলতে একপন্থী দল রাজনীতি করছে আর কি। আর মানুষের একপন্থী রাজনীতি বলতে কি বোঝাচ্ছে? একপন্থী বলতে এখন তো ওই একপন্থী ঠিক না, যেমন আওয়ামী লীগ নাই, বিএনপি বা ওই তাদের সমমনা দল যারা আছে, জামাত ইসলামী, অন্যান্য দল আছে, সকল দলের একটা সম্প্রীতির বঙ্গমাসিক ছিল। পট পরিবর্তনে এখন তো হয়ে গেছে, সাধারণ জনগণ চায় শান্তি থাক, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় থাক। এমনি ময়মনসিংহের রাজনীতি তারা খুবই আন্তরিক, যে কোনো দুর্ঘটনা তারা আন্তরিক। এখানে কোনো উগ্রবাদের স্থান নাই, ময়মনসিংহে স্থান নাই।
আর এমনি ওই যারা করতেছে এই সব কিছু মিলে ভালোই আর কি। দ্বন্দ্ব সংগতের জায়গাটা কম। হ্যাঁ, দিনের বেলা ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে উঠে সন্ধ্যার আলো আধারিতে চায়ের আড্ডায় শোনা গেল অন্যরকম কথা। এখানে তরুণদের মধ্যে খুঁজে পাওয়া গেল ভিন্ন মাত্রার সচেতনতা বোধ। অনেকেই হচ্ছে মুখোশধারী, আমাদের এই যে সমাজ প্রেক্ষাপটে মুখোশধারী, তারা মুখে হয়তো ভালো কথা বলেন কিন্তু সেই ভালো কথার মাধ্যমে একটি খারাপ মেসেজ কিংবা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, যেটি একজন তরুণ যদি বিচক্ষণ না হয় তাহলে সে কিন্তু সেটি বুঝতে পারবে না। তো আমার যারা আশেপাশে আছেন অনেকেই সচেতন, আবার অনেকেই হয়তো অসচেতনভাবে সচেতন কথাটি গ্রহণ করার পরিবর্তে যে কথাটি গ্রহণ করা প্রয়োজন নয় সেই কথাটি গ্রহণ করছেন। আমি আমার জায়গা থেকে বলবো যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তার কাছে আমাদের প্রত্যাশার জায়গাগুলো ছিল আরও বিস্তৃত, আরও বেশি। তবে একটা অনেক দিনের দীর্ঘদিনের একটা কাঠামো খুব সহজে পরিবর্তন করা সম্ভব নয়। সেটি বর্তমান সরকারও সেই জায়গায় হয়তো ব্যর্থ হয়েছেন। এই সরকারের পরিবর্তে অন্য যে কাউকেই বসানো হতো, ডক্টর ইউনূসের পরিবর্তে অন্য কাউকে বসানো হইলে তিনিও ব্যর্থতার মানে কিছু কিছু জায়গায় ব্যর্থ হতেন বলে মনে হয়। কারণ এই যে এই কাঠামো মানে দুর্নীতিগ্রস্ত যে ব্যবস্থা আমাদের, সেটি তো আর একদিনে তৈরি হয়নি। সেই ব্যাপারটি অনেক দিনের দীর্ঘদিনের একটি তৈরি কাঠামো, সেটি যে কেউ চাইলেই 9 মাসে কিংবা 5 মাসে পরিবর্তন করে ফেলতে পারবেন না। তারপরেও আমাদের কিছু প্রত্যাশার জায়গা ব্যাহত হয়েছে। সেই প্রত্যাশার জায়গাগুলো ব্যাহত হওয়াতে কিছু খারাপ লাগা কাজ করে, কিন্তু তারপরও স্বপ্ন দেখি, তারপরও আমাদের আস্থার জায়গা রয়েছে এবং আশা করব সেই আস্থার জায়গা, পূর্ণতার জায়গা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার পূরণ করবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, এখন দেশ একটি অস্থিতিশীল সময়ের মধ্যে পার করছে। এই অস্থিতিশীল সময়টার জন্য কারা দায়ী? এখন এখানে একটি সরকার আছে, যে সরকার সঠিকভাবে কাজ করতে পারছে না। নিরাপত্তা কাজে যারা যুক্ত আছেন তারা নিরাপত্তা দিতে পারছেন না এবং তারা তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারছেন না। পাশাপাশি সরকারকে যারা সহযোগিতা করার কথা তারাও সহযোগিতা করছেন না। আমরা দেখলাম জুলাই বিপ্লবের পর কিছু কিছু রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা না করে বরং তত্ত্বাবধায়ক সরকারকে তারা প্রতিপক্ষটা বানিয়েছে এই কারণে যে এখানে আমরা দেখছি যে ক্ষমতায় যাওয়ার মোহ, এই মোহটা আমরা তো প্রত্যাশা করেছিলাম যে একটি সংস্কারের মাধ্যমে একটি দেশ একটি স্থিতিশীল পর্যায়ে যাবে। এখান থেকে স্থিতিশীল পর্যায়ে যাওয়ার পর একটি গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের মাধ্যমে যে কোনো রাজনৈতিক দল এই দেশের দায়িত্বভার গ্রহণ করবে এবং একটি নির্বাচন ব্যবস্থার মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ সরকার গঠন হবে। কিন্তু পূর্ণাঙ্গ সরকার গঠনের আগেই রাজনৈতিক দলগুলো নানা কারণেই একে অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে তাদের মধ্যে ঐক্যের ফাটল ধরেছে। এই ঐক্যের ফাটলটা হচ্ছে কারো কারো হচ্ছে রাজনৈতিক চেতনাগত বিষয় আছে, এখানে ভিন্ন ভিন্ন কারণে কেউ কেউ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা চিন্তা চেতনার কারণে, আবার কেউ ধর্মীয় চিন্তার কারণেও এক একজন আরেক একজনের কাছে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যাই থাকুক না কেন, একটি নির্বাচন পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা যেন এক থাকে এবং প্রত্যেকের দৃষ্টিভঙ্গি দিয়ে রাজনৈতিক আদর্শ দিয়ে মানুষের কাছে যাবে এবং তারা ভোট চাইবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় যাওয়ার পরে প্রত্যেক রাজনৈতিক দল তার দৃষ্টিভঙ্গি দিয়ে এই দেশ পরিচালনা করবে, সেই ব্যাপারে আমরা সচেতন আছি এবং বাংলাদেশের মানুষ এই বিষয়ে যথেষ্ট সচেতন। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ
এই দেশের আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রযাত্রা, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেই আগামীতে একটি সরকারকে তারা ক্ষমতায় আনবে। এইটি হচ্ছে জনগণের প্রত্যাশা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা। তো এখন আমরা দেখছি যে যেই দলের 20 জনও মানুষ নাই, নেতাকর্মী নাই, সেই দলও এখন বড় বড় কথা বলছে, রাজনৈতিক এখানে সংবিধান নিয়ে কথা বলছে, ইতিহাস পাল্টে দেওয়ার সংগ্রাম করছে এবং নানান ইস্যুতে সরকার তাদেরকে কিছুই করতে পারছে না কিংবা তাদেরকে প্রতিরোধ করতে পারছে না। তো আমরা চাই যে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ক্ষমতায় যাওয়ার চাইতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। সবার আগে আমাদের দেশ, এই যে জুলাই বিপ্লব হয়েছে, এটি দেশপ্রেমের কারণেই হয়েছে। বাংলাদেশকে সামনে রেখে এই আন্দোলনটি হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন হয়েছে। এটি কোনো বৃহৎ শক্তি কিংবা বৃহৎ দেশ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু হয়নি। তো আমরা আশা করব যে খুব শীঘ্রই এই সরকার এই বিষয়ে দেশকে নিয়ন্ত্রণে আনবেন, সরকারের নিয়ন্ত্রণে আনবেন। একটা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছুই, এটি কিন্তু সরকারের ব্যর্থতা। এই ব্যর্থতাকে তাদের অনুধাবন করতে হবে। তার মানে আপনি সরকারকে আরেকটু সময়ও দিতে চাচ্ছেন? সময় যদি লাগে, প্রয়োজন হয়, দেশের স্বার্থে যদি সময়ের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তো সময় নেবে। আর যদি মনে করে যে সময়ের দরকার নাই, এখানে নির্বাচনটাই মুখ্য বিষয়, তাহলে নির্বাচন দেবে। যতক্ষণ তারা 3 মাস থাকবে না 3 বছর থাকবে না 30 বছর থাকবে, সেটি আলোচনার বিষয় না। তারা যদি 3 দিন থাকে, এই 3 দিন যেন তাদের কোমর সোজা করে থাকেন এবং শির দ্বারা যেন সোজা রাখেন, কঠোর থাকেন। তারা কতদিন থাকবে জানি না, কিন্তু মনে হচ্ছে যে সরকার কাউকে ফেভার করছে, কারো কাছে মাথা নত করছে। এটি দৃষ্টিকটু। তার ভিতরে ছোট্ট একটি আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধতে বাঁধতে এমন একটা জায়গায় গেল যেটি সরকারের পতন পর্যন্ত হলো। এবং সরকারের পতন পর্যন্ত যখন গেল, তখন ঠিক যে কথাগুলো আমরা তখন বিভিন্ন জায়গায় উৎকীর্ণ দেখেছি, দেয়ালে যে স্লোগানগুলো এসেছে, যে কথাগুলো আমরা শুনেছি এবং আমরা যে বিষয়গুলোর মুখোমুখি হয়েছে, তার ফলে যে নতুন সরকার এসছে, তার কাছে প্রত্যাশাটা ছিল ভীষণ বড়। যা চলছে তার ঠিক বিপরীত দিকে হাঁটতে হবে। যে স্রোতে আমরা গা ভাসিয়ে ফেলেছিলাম, যে অন্যায়ের মধ্যে আমরা বলা যায় যে সবাই নিমজ্জিত হয়েছিলাম, ইচ্ছায় অনিচ্ছায় স্বেচ্ছায় অথবা না পেরে আমরা এক ধরনের যন্ত্রণার মধ্যে ছিলাম, ওই বিষয়কে দূরে না ঠেলতে পেরে। আমরা যেমন সংস্কৃতি অঙ্গনে ছিলাম, আমাদের সামাজিক অঙ্গনে ছিলাম, সেইখানেও রাজনীতি প্রবেশ করেছিল, কালো রাজনীতি, নষ্ট রাজনীতি, এবং তার প্রভাবে আমাদের কর্মকাণ্ড সব কিছু, কথা বলার স্বাধীনতা, কাজকর্মের স্বাধীনতা, সাংস্কৃতিক কর্মের স্বাধীনতা, এই সকল কিছু কিন্তু একেবারে কুক্ষিগত করে ফেলেছিল বিগত সরকারের বলা যায় অযোগ্য ডালপালাগুলো। এই সকল বিষয়ের মধ্যে থাকতে থাকতে একসময় মনেই হয়েছিল যে এটির হয়তো কোনো পরিবর্তন সহসা ঘটবে না। তো যখনই ঘটনাটি ঘটলো, একটি সামান্য আন্দোলন থেকে যখন এটি একটি বড় ঘটনা ঘটিয়ে ফেললো, ইতিহাস সৃষ্টি করে ফেললো, সারা বিশ্বকে চমকে দিল এবং বিপুল প্রাণ এবং জীবনের বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে যখন এই বিষয়টি ঘটলো, তারপর আমরা যে আশাটি করেছিলাম, যেটা বলছিলাম, সেই আশাটি ছিল অনেক বড়, অনেক বেশি। আমরা ভেবেছিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, সেই অন্যায়কে পাশ কাটানোর কোনো পথই আমাদের ছিল না। কিন্তু সেই প্রত্যাশাটি তৈরি হয়েছিল হঠাৎ করে। 36শে জুলাইয়ের ঘটনা আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিল। একটা বড় অন্যায়কে পাশ কাটানোর জন্য যে সময়টা দরকার, যে ধৈর্যটি দরকার, এবং যারা এই কাজটি করবেন তারা অপ্রস্তুত অবস্থায় সেখানে গেছেন। তারা অনেক ক্ষেত্রে সরকার পরিচালনার নানা অলিগলির বিষয়ে জানতেন না। সেই রকম জায়গায় তাদের সেগুলো বোঝা, জানা এবং সেগুলোকে মোকাবেলা করা এবং এরপরে নিজের জায়গায় জাহাজটিকে নিয়ে যাওয়া, সেইগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা কিন্তু অধৈর্য হয়ে গেলাম। আমরা সবাই মিলে এক যুগে সকল কিছুর জন্য আমরা দাঁড়িয়ে বললাম রাস্তায়, একের পর এক আমরা বিব্রত করতে থাকলাম। এই তত্ত্বাবধায়ক সরকার তো এই সরকার এক না, এটি একটি বিপ্লবের ভিতর দিয়ে এই সরকারটি এসেছে।
এটি একটি মানে প্রচণ্ড একটা ফ্যাসিবাদী অবস্থাকে নতুন দিকে মোড় ফেরানোর জন্য লক্ষ্য নিয়ে এসেছে। এখানে অনেক বড় কথা আছে, সংবিধান সংশোধনের কথা আছে, এখানে সবগুলো ইনস্টিটিউশন সংস্কারের কথা আছে। এই এত কিছু দায়িত্ব নিয়ে তো আগে কোনো সরকার কোনো সময় আসেনি, কোনো তত্ত্বাবধায়ক সরকার আসেনি। 3 মাসের সরকারের প্রধান কাজ ছিল একটি নির্বাচনের ব্যবস্থা করা, তার জন্য পরিবেশ তৈরি করা এবং এটা দিয়ে চলে যাওয়া। কিন্তু এই সরকার শুধুমাত্র নির্বাচন নিয়ে আসেনি, এখানে বলা হচ্ছে পরিষ্কার যে একটি সংস্কারের পরেই সেই নির্বাচনটি, এবং সেখানে ন্যূনতম সংস্কার এবং একটি দীর্ঘ মানে সুদূর প্রসারী একটি সংস্কার, এই ধরনের একটি কথা বলা হচ্ছে। ন্যূনতম সংস্কারের জায়গাটিতে এই সরকার যদি চলে যান তাহলে হয়তো ইলেকশনটি হয়ে যাবে, কিন্তু মানে সার্বিকভাবে আমরা যে জায়গাটিতে যেতে চাই, যে সকল ইনস্টিটিউশন একটি নির্বাচিত সরকারকে ক্রমাগত মানে সুযোগ দিয়ে দিয়ে আমাদের প্রভু বানিয়ে ফেলে, স্বৈরাচারী বানিয়ে ফেলে, আমরা তো চেয়েছিলাম সেগুলোর সংস্কার। তো সেই জায়গাটিতে যেতে হলে একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে, একটু সময় দিতে হবে, এবং সেগুলোর জন্য বিচার বিশ্লেষণ করে নীতি পদ্ধতি ঠিক করে সেগুলো নিয়ে কাজ করে একটা জায়গায় যেতে একটা সময় নিঃসন্দেহে দরকার। কিন্তু এই সরকার গত 9-10 মাসের ভিতরে কত দিন নিরবিচ্ছিন্নভাবে শুধুমাত্র এই কাজ নিয়ে চিন্তা করতে পেরেছেন, আমরা কতটুকু তাদেরকে স্বস্তিতে রাখতে পেরেছি। প্রতিদিন নানা আন্দোলনের নানা রকম ঘেরাওয়ের মধ্যে পড়ে এই সরকারের প্রধান, এই সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান মানে সহায়ক সংগঠনগুলো, মানুষগুলো, তারা সবাই ওদেরকে সামলানোতেই ব্যস্ত ছিলেন অর্ধেকটারও বেশি সময়। ফলে তারা কিন্তু মানে প্রকৃত অর্থে যে নিরবিচ্ছিন্ন সময় পেলে যেরকম 2-3 মাসের মধ্যে যে কাজটুকু করতে পারতেন, সেই কাজটুকু তারা করতে পারেননি। আমরা তাদের কাছে পরিষ্কার রুটিন চাচ্ছি, আমরা তাদের কাছে ফলাফল চাচ্ছি, কি করবেন সেটা নিয়ে বলার একটা ঘোষণা চাচ্ছি। কিন্তু এই সরকার তো সেই জায়গায় যেতে হলেও তো একটা অবজারভেশন দরকার, যে আমি সার্বিক অবস্থাটা দেখব, কাজগুলোকে প্রথমে চিহ্নিত করব, এবং তখন আমি বলতে পারবো যে আমার ঠিক এতদিন লাগবে। এখনও সরকার হয়তো সেই জায়গাটায় পুরোপুরিভাবে যেতে পারেনি। সচেতন প্রত্যেক মানুষ রাজনীতি সচেতন, একজন রিক্সাওয়ালা, একজন মুদির দোকানদার, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, প্রত্যেকেই সবার ভেতরেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে আমি দেখেছি তাদের ভিতরে একটি প্রত্যাশা আছে, তারা সময় দিতে যাচ্ছে। তারা জানে যে যারা আন্দোলন করছেন এই মুহূর্তে নির্বাচনের কারণে, নির্বাচনের জন্য, তারা জানে যে এইটি সমাধান না, নির্বাচন দিলেই সংকট কেটে যাবে, এবং যে কথাটি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনই একমাত্র সমাধান, নির্বাচিত একটি সরকারই পারবে এই সমাধান করতে এই সকল সমস্যার। এইটি যে কতটা ভেক, এর পিছনে কি আছে, এইটি কিন্তু সাধারণ মানুষ বুঝে। তাদের কাছে যখন মাইক্রোফোন নিয়ে যাওয়া যায়, তারা কিন্তু পরিষ্কার বলে যে না, এই সরকারকে সময় দিতে হবে কাজ করার জন্য। কিন্তু যারা এর বিরুদ্ধে মানে বাইরে কথা বলছেন, তাদের উদ্দেশ্যটি সম্পর্কে আমরা জানি, তারা কী জন্য বলছেন, তারা কেন বলছেন, এবং তারাই কিন্তু প্রতি মুহূর্তেই সরকারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছেন, নানা রকম গুজব ছড়ানোতে প্রশ্রয় দিচ্ছেন, এবং বিশেষ করে যে পরাজিত দলটি যারা মানে তাদের নেতাকর্মীরা এখন পালিয়ে আছে, তাদের নানান রকম কথাবার্তা, তাদের নানা রকম পোস্ট, তাদের নানা রকম গুজব, এইগুলো মানুষকে অনেক ক্ষেত্রে বিভ্রান্ত করে। এবং এর ভিতর দিয়ে আসলে আমাদের জাতিগতভাবে আমরা যে একটি অস্থির জাতি, শৃঙ্খলার সঙ্গে অপেক্ষা করা, একটু মানে আমার অভাব অভিযোগগুলো দীর্ঘ সময় ধরে আমার ভিতরে ছিল। এটি এমন না যে গতকালকে তৈরি হয়েছে এবং আজকে দাঁড়াতে হবে, তা না, এটির দীর্ঘ সময়ের জমানো ক্ষোভ। তো সেগুলো আমাকে ঠিক এই মুহূর্তে কেন দেখাতে হবে? আমি যদি একটু সময় দিই সরকারে যে আপনি সংস্কারগুলো করুন, তারপরে এই কাজগুলো করবেন, আমি কেন একটা স্কেজুয়াল সরকারকে দেই না যে আপনি সংস্কার করার জন্য আপনাকে সময় দিলাম 1 বছর 1.5 বছর, ঠিক আছে, এরপরে আপনি আমাদের এই 6 মাসের মধ্যে বাকি কাজগুলো করবেন না, এখনই এটি করতে হবে, এখনই আগে করতে হবে এটা। তাহলে আগে যদি সরকার এই সকল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পরে তার কাজগুলো তিনি কখন করবেন? আসলে সব মিলিয়ে আমরা জাতিগতভাবে একটি বিশৃঙ্খলার যে সংস্কৃতি জন্ম দিয়েছি, এর থেকে আমরা বেরোতে পারিনি। ময়মনসিংহ শহরের মানুষের সাথে কথা বলে এটা পরিষ্কার যে তারা সবাই সরকারকে আরেকটু সময় দিতে চান, কিন্তু যা দিতে নারাজ বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। আর এমন পরিস্থিতিতে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন ময়মনসিংহের বিশিষ্ট জনেরা। আরিফ আহমেদ, ময়মনসিংহ।